synchronic study is the study of a language at a given point in time throughout the world. তার মানে এটা নয় যে সারা বিশ্বে যেখানে যেখানে ভাষাটাকে বলা হচ্ছে সেখানে সেখানে গিয়েই পড়তে হবে। আমি দুটো স্যাম্পল নিতে পারি, তিনটে জায়গা নিতে পারি, কিন্তু একাধিক জায়গা আমাকে নিতে হবে। সে একাধিক জায়গা একই দেশের মধ্যে হতে পারে, একই কন্টিনেন্টের মধ্যে হতে পারে। আমি 15টা ভাষা, 15টা দেশ নিয়ে নিতে পারি। সেটা ডিপেন্ড করছে যে কি মানে স্টাডিটা কীরকম। সেটা একটা টার্ম পেপার, সেটা একটা প্রেজেন্টেশন, না সেটা একটা অন্য কোনো জিনিস পিএইচডি। সেইটা ডিপেন্ড করছে যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। ঠিক আছে, ওকে। তাহলে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে বাইনারি অপোজিটস বা বাইনারি হয়ে গেছে, লাং পারোল হয়ে গেছে, কম্পিটেন্স পারফরমেন্স আর লাং পারোল একই, প্যারাডিগম্যাটিক সিনট্যাগম্যাটিক হয়ে গেছে, সিনক্রনিক ডায়াক্রনিক হয়ে গেছে, সাইন সিগনিফায়ার সিগনিফাইড হয়ে গেছে। তাহলে বাকি থাকলো হচ্ছে ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার। ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে যে সব ভাষারই, সব সেন্টেন্সেরই একটা ডিপ স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু নোয়াম চমস্কি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিস্ট, একটা ডিপ স্ট্রাকচার থাকে, একটা সারফেস স্ট্রাকচার থাকে। ঠিক আছে, তো সেটা কি ব্যাপারটা সেটা আমরা দেখার চেষ্টা করব। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার কিন্তু সাসুর সেভাবে বলে যায়নি। সাসুরের বইতে আমরা ডিপ স্ট্রাকচার সারফেস স্ট্রাকচারের ব্যাপারে আলাদা করে কিছু পাইনি, মানে অন্যভাবে সে হয়তো উল্লেখ করেছে। সেখান থেকে নোয়াম চমস্কি বলে একজন লেখক, একজন গবেষক, ফিলোসফার বলা যেতে পারে, সে এই জিনিসটাকে হয়তো ডেভেলপ করেছে। তবে ডিপ স্ট্রাকচার সারফেস স্ট্রাকচারটাকে ইউজুয়ালি স্ট্রাকচারালিজমের মধ্যেই রাখা হয়, স্ট্রাকচারালিস্ট ডিসকাশনসের মধ্যেই রাখা হয়। কারণটা এটা স্ট্রাকচারালিজমের যে বেসিক কনসেপ্ট, যে স্ট্রাকচারালিজম স্টাডিজ ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারালিজম স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজেস, সেইটার হিসেবে মানে সেইটাকে অ্যাড্রেস করছে বলে আমরা ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচারটাকে স্ট্রাকচারালিস্ট স্টাডিজের মধ্যে, স্ট্রাকচারালিস্ট ডিসকাশনসের মধ্যেই রাখছি। তবে অনেকে সেটাকে রাখেও না, সেটাকে চাইলে ইয়ে করে, মানে ডিসকাস করে না, বাট আমি করে দিচ্ছি জাস্ট অ্যান এক্সট্রা একটা ইয়ে হিসেবে। তো ডিপ স্ট্রাকচারটা হচ্ছে যেটা তোমরা অলরেডি জানো, তোমরা ইএলটিতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ইংলিশের বেসিক একটা স্ট্রাকচার আছে, সব ইংলিশ সেন্টেন্সেসেরই বেসিক একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি বলো শ্রাবণী? হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স? স্যার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। রাইট। এবার তোমাদেরকে ইএলটি পড়ানোর সময় তোমাদেরকে 37টা ভার্ব প্যাটার্নস দিয়েছিলাম, কারণ মনে আছে ভার্ব প্যাটার্নসের ব্যাপারে? 37টা ছিল অ্যাকচুয়ালি, মানে ট্যাগ কোয়েশ্চেন্স। হ্যাঁ বলো। হ্যাঁ মিলন কি বলছো? সেগুলো কিছুই নয়, সেগুলো হচ্ছে ওই যে যে স্ট্রাকচারটা SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটারই বিভিন্ন পারমিউটেশন আর কম্বিনেশন। ঠিক আছে, তো
সেটা থেকেই আমরা শুরু করতে পারি যে ডিপ স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি। ধরো আমি একটা সেন্টেন্স তোমাদেরকে বলছি, তোমরা সেন্টেন্সটাকে খাতায় লিখে নাও। জন কিকড দ্য বল। জন, JOHN, কি টার্ম কোনটা? ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার? ডিপ। স্যার কথাটা ঠিক কেটে কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি স্পেলিংটা যদি একটু বলে দেন ভালো হয়। হ্যাঁ আমি মেসেজ করছি। ইন ডিপ, ডিপ, গভীর। ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার। ডিপ আর সারফেস। ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার। হ্যাঁ, তো ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচারের উদাহরণ দিতে গিয়ে যেটা তোমাদেরকে আমি বললাম সেটা হচ্ছে যে জন, আমি আবার মেসেজে লিখে দিচ্ছি, সরি। জন kicked the ball. তো জন কিকড দ্য বল, এই সেন্টেন্সটাকে আমরা অ্যানালাইজ করব যে এটার মধ্যে থেকে সারফেস স্ট্রাকচার আর ডিপ স্ট্রাকচার ব্যাপারটা কি। ডিপ স্ট্রাকচার থিওরিটিক্যালি বলতে গেলে ওই স্ট্রাকচারটা যেটাকে কার্নেল সেন্টেন্সও বলা হয়, KERNEL, কার্নেল। কার্নেল সেন্টেন্স, কার্নেল মানে হচ্ছে একদম নির্যাস, একদম ভেতরের যে জিনিসটা, যেটা কোর যেটাকে বলা যেতে পারে, CORE, কোর। কোর সেন্টেন্স, কার্নেল সেন্টেন্স, এটা আমরা বলতে পারি। হ্যাঁ স্যার আপনি জ্যামবোর্ড ইউজ করে বোঝাতেন আজকে, ইউজ করে মোটামুটি তাহলে সুবিধা হতো, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি জ্যামবোর্ড ইউজ করছি। শেয়ার করে দেবো। ওকে, আশা করি জ্যামবোর্ডটা দেখতে পাচ্ছ। ওকে, তো এখানে প্রথমে যে সেন্টেন্সটা আমরা লিখবো সেটা হলো জন kicked the ball. জন kicked the ball, ঠিক আছে। জন বলটাতে লাথি মারলো, মেরেছিল, কিকড পাস্ট টেন্স। এবার এইটার এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে বলা হচ্ছে সারফেস স্ট্রাকচার। দিস ইজ দ্য সারফেস স্ট্রাকচার, যেটাকে আমরা SS বলবো, ঠিক আছে, সারফেস স্ট্রাকচার। আর এটার মতনই আর একটা সেন্টেন্স হচ্ছে জন কিক বল। জন কিক বল, ঠিক আছে। তো সরি, জন কিক বলটা এখানে ডিপ স্ট্রাকচার হয়ে যাচ্ছে। কেন? কারণ এই সেন্টেন্সটা যেটা আছে এটাকে আর কোনো মতেই আমরা চাইলেও ভাঙতে পারবো না উইদাউট ডিস্ট্রয়িং দ্য মিনিং। যদিও এইখান থেকে কমপ্লিট মিনিং আমরা কিন্তু জন কিক বল, এটা অনেকটা একটা ভুল সেন্টেন্সের মতন লাগছে, কিন্তু
according to structuralists, according to maybe Noam Chomsky himself, এই সেন্টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সটার ডিপ স্ট্রাকচার, কারণ এই সেন্টেন্সের স্ট্রাকচারটাই ভেতরে রয়েছে। যেমন যেমন বাড়ির ডিপ স্ট্রাকচারে হচ্ছে তোমার ইট ইট আর সিমেন্ট, বা পিলারের ভেতরে হচ্ছে ওই রডগুলো, বা আমাদের মানুষের হচ্ছে স্কেলেটন, বা তারও আরও যদি অন্যভাবে দেখতে হয় তাহলে হচ্ছে ডিএনএ। এইগুলো আমাদের শেপ দেয়, এগুলো আমাদের দেখতে কেমন, এগুলো আমরা কেমন ভাবে হাঁটবো, কি করব না করব, এইসব জিনিসগুলোকে তৈরি করে দেয় হচ্ছে আমাদের ডিএনএ বলো, স্কেলেটাল স্ট্রাকচার বলো, মানুষের ক্ষেত্রে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে তার ভিত, সেইটার হিসেব মতোই উপরে যা কিছু তৈরি হচ্ছে সেটা হবে। ঠিক আছে? তো এই যে ভেতরের যে স্ট্রাকচারটা, সেইটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। সেটার থেকে অনেকগুলো সারফেস স্ট্রাকচারস বেরোতে পারে, সেটার থেকে অনেকগুলো সারফেসেস তৈরি হতে পারে, অন্য অন্য সেন্টেন্সেস তৈরি হতে পারে। যেমন ধরো তোমাদেরকেই যদি আমি বলি যে এই অপূর্ব এটা করো, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করো, এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, এই সেন্টেন্সটাকে প্যাসিভে করো। অপূর্ব এটা করা হোক তোমার দ্বারা, ওইরকম আসবে। কি? আরে এই সেন্টেন্সটা যেটা দেখতে পাচ্ছ, যেটার তলায় কার্সারটা আচ্ছা নড়ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। লেট দ্য বল বি কিকড বাই জন। না, হলো না। মিলন ট্রাই করো, প্যাসিভ করো। দ্য বল কিকড বাই জন, দ্য বল ইজ কিকড বাই জন। ওকে, কিন্তু এখানে একটা ভুল আছে। ঠিক আছে, যাই হোক, এটাকে আমি সেকেন্ড সেন্টেন্সটার কথা বললাম। সেকেন্ড সেন্টেন্সটা না, ফার্স্ট সেন্টেন্সটা করো। ফার্স্ট সেন্টেন্সটা তাহলে স্যার এটা হবে দ্য বল ওয়াজ কিকড বাই জন। হ্যাঁ, রাইট। দ্য বল ওয়াজ কিকড বাই জন। শ্রাবণী, সেন্টেন্সটা ঠিক আছে না এখনো কোনো ভুল আছে? ইডিটা বলো। কেন হবে? হ্যাঁ, স্যার দ্য বল ওয়াজ কিক বাই জন হবে, তাহলে স্যার ইডিটা কেন করছেন? ফার্স্ট ফর্ম তো ওয়াজ করছেন। হ্যাঁ, তো কিন্তু সেটা তো অক্সিলারি ব্যবহার করতে হবে আমাদের। প্যাসিভে অনেক সময়ই আমাদের অক্সিলারি ব্যবহার করতে হয়, অ্যাক্টিভেও ব্যবহার করতে হয়, কিন্তু প্যাসিভেও ব্যবহার করতে হয়। তাছাড়া কিছু না স্যার, আর কিছু না। দেখো, এটাও একটা সারফেস স্ট্রাকচার। এই জন কিক বলের থেকেই কিন্তু এটাও বেরোচ্ছে, আবার এটাও বেরোচ্ছে। এই দুটোরই ভেতরে এই জন কিক বলটাই রয়েছে। আমরা শুধু কি করছি, কোনো সময় ইডি লাগিয়ে দিচ্ছি, এখানে যে ইডি লাগালাম এই কিকের সাথে, সেটাকে পাস্ট টেন্স করে দেওয়ার জন্য। ঠিক আছে? আবার কোনো সময় বাই লাগাচ্ছি, কোনো সময় ওয়াজ লাগাচ্ছি, কোনো সময় দ্য লাগাচ্ছি। এগুলো সবই হচ্ছে সারফেসটাকে তৈরি করার জন্য, কিন্তু ভেতরে জন কিক বলই রয়েছে। আবার এটাকে এরকমও করতে পারি। স্যার জ্যামবোর্ডটা দেখা যাচ্ছে না। কেন, অন্যরা দেখতে পাচ্ছ না জ্যামবোর্ডটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে তোমার হয়তো কিছু নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। জন কিকস দ্য বল। একটা জিনিস দেখো, এখানে জন কিক বল,
এরকম কোনো সেন্টেন্স হবে না কোনোদিন। যদি প্রেজেন্ট, হ্যাঁ এক সময় হতে পারে, যদি এটা, হ্যাঁ এটা বলো তো কোন সময় হতে পারে? জন কিক বল, যদিও দটা লাগাতেই হবে, বাট স্টিল। স্যার হয় না স্যার, আমি তো আপনাকে আগেই বলতে যাচ্ছিলাম এটা তো হয় না অ্যাকচুয়ালি। থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে সেক্ষেত্রে তো এসটা বা ইএস যোগ করতেই হবে। হয় না, অপূর্ব কিছু বলছিলে। মিলন যেটা বললো ওটাই বলছিলাম যে অ্যাড করতে হবে। কি করতে হবে? সিঙ্গুলারে যদি প্রেজেন্টও করি, এখানে কিকটা এস বা ইএস অ্যাড করতে হবে। হ্যাঁ সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলারে আছে, হ্যাঁ এস বা ইএস তো অ্যাড করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা এই যে এসটা, এটা আমরা অ্যাড করে এটাকে আমরা আবার একটা সারফেস সেন্টেন্স বানাচ্ছি। তাহলে ডিপ স্ট্রাকচারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ডিপ স্ট্রাকচারের যে গ্রামারটা, সেটা বেসিক জিনিসগুলোকে নিয়ে হয়। মানে এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে যে নিয়ম কানুনগুলো যেগুলো অ্যাড করা হবে, সেইগুলো কিন্তু সবই সারফেস স্ট্রাকচারের নিয়ম কানুন, সবই কনস্ট্রাকশন, কোনোটাই তোমার রিয়েল কিছু নয়। যেমন আমাদের এবার এটার লিটারেচারে ইমপ্লিকেশন কি, কারণ আমরা আফটার অল লিটারেচারের স্টুডেন্ট, আমরা স্ট্রাকচারালিজম পড়ছি হচ্ছে লিটারেচারটাকে বেটার করে বোঝার জন্য, বা লিটারেচারের কিছু এক্সট্রা কোনো আইডিয়াস, কোনো নতুন অ্যাঙ্গেল খুঁজে পাওয়ার জন্য। তো এটা তোমরা আমাকে বলো, তোমাদের অনেক দিনই হলো থিওরি ক্রিটিসিজম নিয়ে আমরা আলোচনা করছি। তো এই যে আমি এক্ষুনি বললাম যে বেসিক জিনিসগুলোকে নিয়ে ডিল করে হচ্ছে ডিপ স্ট্রাকচার, ডিপে যেটা আছে। আর যখনই আমরা এই যে কিকস, কিকড, বাই, ওয়াজ, দ্য এগুলোকে অ্যাড করছি, তখনই সেটা সারফেস স্ট্রাকচার হয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ this? How can we use this to analyze literature? লিটারেচারে এটার ইম্প্যাক্টটা কি? স্যার ওটাতে পরে আসছে, কিন্তু স্যার আর একটা ব্যাপার হচ্ছে এই যে ডিপ স্ট্রাকচার যেটা রয়েছে সেটা কি তাহলে গ্রামাটিক্যালি ভুল হতে পারে? মানে সবসময় যেটা গ্রামাটিক্যালি ঠিক হবে এটার কোনো মানে নেই? কোনো সময় ঠিক না হতে পারে, কিন্তু আবার বলছি সেটাই বলছি, মানে গ্রামারটা হচ্ছে সারফেস স্ট্রাকচারের জিনিস। ভাষা যে সবসময় গ্রামার দিয়েই চলে তার তো কোনো মানে নেই। ভাষার মূল কাজটা হচ্ছে কমিউনিকেশন করা। জন কিক বল দিয়ে আমরা কমিউনিকেট করে দিতে পারছি। যদি ওই জন কিক বলের ব্যাপারটা পরে আবার বলছি, যদি ভুলে যাই তাহলে আমাকে মনে করিও যে এটাও একটা সিচুয়েশনে এটা পসিবল, যদিও দটা লাগাতেই হবে। এনিওয়ে, বলো এটার লিটারারি সিগনিফিকেন্স কি, লিটারেচারে কোথায় ব্যবহার করা যেতে পারে? এক এক করে বলো, শ্রাবণী বলো। লিটারেচারে এটার প্রযোজ্যতাটা কি? আমরা কিভাবে লিখব কোনো একটা ক্যারেক্টার অ্যানালিসিস, কোনো একটা পোয়েমের অ্যানালিসিস, কোনো একটা সিচুয়েশনের অ্যানালিসিস, এই শব্দগুলোকে ব্যবহার করে ডিপ স্ট্রাকচার। শ্রাবণী ভাবছে, মিলন বলো। স্যার আমরা যদি এই ডিপ স্ট্রাকচারটাকে ধরুন আমরা কোনো থিম হিসেবে ধরি, যেমন ধরুন ফেমিনিজমের যদি একটা থিম হিসেবে ধরি, বা প্যাট্রিয়ার্কাল ডোমিনেশন অন ফিমেল ক্যারেক্টার্স, এরকম যদি ধরি, সেক্ষেত্রে ওটাকে যদি রুট হিসাবে ধরি বা ডিপ স্ট্রাকচার ধরি, তাহলে আমরা বিভিন্ন যেসব রাইটিংসগুলো পাচ্ছি, যেমন ধরুন কমলা দাসের ইন্ট্রোডাকশন, বা আমাদের ভিন্ডিকেশন অফ রাইটস অফ উম্যান, ওই ইয়ে যেন নাম ম্যারি উলসনক্রাফট।
ম্যারিগোল্ড স্টোন কাপ। তো স্যার এইগুলোকে আমরা বলতে পারি যে এটার সারফেস স্ট্রাকচার হিসাবে ধরতে পারি। তাহলে কোনগুলো সারফেস স্ট্রাকচার হলো আর ডিপ স্ট্রাকচারটা কি? ডিপ স্ট্রাকচার স্যার মেইনলি থিমটা, ওকে আর সারফেস স্ট্রাকচার হচ্ছে যেগুলো আমরা বানাচ্ছি, যেগুলো কোনো রাইটার যেগুলো লিখছেন সেইগুলো। ওকে ওকে কারেক্ট। অপূর্ব? স্যার ডিপ স্ট্রাকচার সারফেস স্ট্রাকচারকে এইভাবে ইউজ করা পোয়েট, কোনো পোয়েট যখন কোনো একটা পোয়েম লিখছে পার্টিকুলার থিমের ওপর, সেই থিমটার ওপর একটা মানে অনেকগুলো চিন্তার বা মিনিং এর অনেকগুলো লেভেল হয় না, তো একটা বেসিক লেভেলে তাও যখন সে একটা কথা বলছে সেটা হচ্ছে যে ডিপ স্ট্রাকচারে বলছে, কিন্তু সেটাকে যখন সে কোনো একটা ভার্ব বা কিছু একটা স্পেশাল এরকম অ্যাডভার্ব কিছু ইউজ করে সেটাকে সারফেস স্ট্রাকচারে, সেটার অ্যাকচুয়াল যে ডিপ মিনিংটা সেই মিনিংটা বোঝা যাচ্ছে। মানে একই কথা সিম্পল ভাবে লিখছে, সিম্পল ভাবে লেখার সাথে আরেকটা অন্যরকম অ্যাডভার্ব কিছু সামথিং অ্যাড করে দিল, তাতে মিনিংটা আরো ডিপ হয়ে গেল বা অন্য লেভেলের একটা মিনিং বোঝাতে চাইলো। এইরকম ক্ষেত্রে যেমন ধরুন একটা এক্সাম্পল আমি বলছি যে রিভলভিং ডেজ যে পোয়েমটা ছিল আমাদের CC13 ডেভিড মেলোপের, ওটার সেকেন্ড লাইনটায় দেয়া ছিল যে সরি ফার্স্ট দুটো লাইনে বলছি, দ্য ইয়ার আই হ্যাড নোহোয়ার টু গো আই ফল ইন লাভ এ মিস্টেক এন্ড হ্যাজ লাস্টেড। তো এই লাস্টেড এন্ড হ্যাজ লাস্টেডটা অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে ডিপ স্ট্রাকচার শুধুমাত্র হচ্ছে কি লাস্টেড, এন্ড এটাকে সারফেস স্ট্রাকচার বসানোর জন্য যে একবার হ্যাজ লাস্টেড বোঝানো হচ্ছে, তখন এটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে এটা শুধুমাত্র মানে এর মিনিংটা যেটা ছিল আর কি, যে সরি এর মিনিংটা আমি অ্যাকচুয়ালি মনে পড়ছে না, মানে নর্মাল ভাবে যেটা বোঝানো হচ্ছিল তার সাথে হ্যাশটা দেওয়ার ফলে মিনিংটা অন্য হয়ে গেল, তো আরো ডিপ একটা জিনিস বোঝা যাচ্ছে। এরকম ভাবে চেঞ্জ করার জন্য বা ডিফারেন্ট লেভেলকে একই সাথে ইন্ডিকেট করার জন্য ডিপ স্ট্রাকচার সারফেস স্ট্রাকচার। তাহলে ডিপ স্ট্রাকচারটা কি এখানে? ডিপ স্ট্রাকচার হচ্ছে যেমন ধরুন আহ আহ, মানে কোনো একটা রাইটার যখন কিছু একটা লিখছে তখন তাকে অনেক পলিটিক্যাল বা অনেক সোশ্যাল থ্রেটস গুলোকে মেনটেন করে লিখতে হচ্ছে, তো সেই দিক থেকে ল্যাঙ্গুয়েজের সব থেকে সহজতর সে যে রূপটা ব্যবহার করবে সেটা হচ্ছে ডিপ স্ট্রাকচার। অ্যান্ড সেই ল্যাঙ্গুয়েজটাকে একটু যখন সে ঘুরিয়ে ব্যবহার করবে বা পার্টিকুলারলি যেন মানে ওই আয়রনি টাইপের কিছুটা করে যখন সে ব্যবহার করবে, সেটা আমাদের ল্যাঙ্গুয়েজটার স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে এটা সারফেস স্ট্রাকচারের মধ্যে বোঝানো হয়েছে অ্যান্ড সে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। তো দেন সেটা সারফেস স্ট্রাকচারের কাজ যে অ্যাকচুয়াল মিনিংটাকে উদ্ধার করা বা আরো ডিপার মিনিংটাকে উদ্ধার করা, আর নর্মাল একটা মিনিং যাতে অ্যাকচুয়াল ক্রিটিক্সরা বা এমনি সাধারণ পাবলিক এটাকে নর্মাল ভাবে নেবে, সেটা হচ্ছে ডিপ স্ট্রাকচার। যেমন কি আপনার সুকুমার রায়ের যে কবিতাগুলো আছে অনেক, সেই কবিতাগুলো যে নর্মাল ভাবে যদি নেওয়া হয় বা সাধারণ অক্ষর ভিত্তিকে যদি নেওয়া হয় সেটা হচ্ছে ডিপ স্ট্রাকচার। তার ডিপ মিনিং গুলোকে পার্টিকুলার শব্দের গঠনটাকে দেখলে যদি আমরা বুঝতে পারি আসলটা সেটা সারফেস স্ট্রাকচার এমন একটা কিছু। ওকে, আর শ্রাবণী? শ্রাবণী আছো? আচ্ছা স্যার বলছি আমরা কি মানে কোয়েশ্চেন আনসার ডিপ আর সার্ফেসের মধ্যে হতে পারি? মানে হ্যাঁ কোনো একটা কবিতার লাইন যখন, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার কথাগুলো কেটে গেল। আবার একবার চেষ্টা। হ্যালো, হ্যাঁ আবার বলো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো স্যার বলছি আমরা মানে কোয়েশ্চেন আনসার গুলোকে ডিপ আর সারফেস স্ট্রাকচারের মধ্যে করতে পারি? কেন, কিভাবে? স্যার আমাদের লেখার যে কোয়েশ্চেন আনসার মানে কোনো একটা পোয়েট্রি থেকে যদি কোনো লাইন নেওয়া হয়, তাহলে সেটাকে যদি আমরা ডিপ স্ট্রাকচার দেখি তাহলে সেটা যখন ব্যাখ্যা করছি তখন যেভাবে ব্যাখ্যা করছি সেটাকে সারফেস স্ট্রাকচার। হ্যাঁ স্যার ডিপ রাইট। স্ট্রাকচার মানে তো
হুম। একটা লাইন যেটা তুলে দিচ্ছে পোয়েট্রির, সেটা থেকে আমরা মানে তার মিনিংটাকে আমরা বার করছি এবং সেটাকে আমরা ওকে হুম, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো যে যদি সেটাকে সেভাবে ধরা হয় যে কোনো একটা পোয়েমের লাইন, সেটা কবি কি লিখতে চেয়েছিল সেটা আমাদের কাছে জানা খুব মুশকিল, আমাদের জানার সেটা চেষ্টা করা উচিত নয়। সেটা পড়ে যায় হচ্ছে ইন্টেনশনাল ফ্যালাসি বলে একটা টার্ম আছে। এটাও তোমাদের মানে যেহেতু তোমরা থিওরি ক্রিটিসিজম এইসবগুলো পড়ছো, তোমাদের এটা জানা 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 উচিত। ইন্টেনশনাল ফ্যালাসি, ইন্টেনশনাল ফ্যালাসি এটা মানে একটা টার্ম যেখানে এটাকে করা হয়, মানে এখন ডিসকারেজ করা হয় যে আমরা যদি এটা বোঝার চেষ্টা করি যে অথর কেন এই লাইনটা লিখেছে, এই লাইনটা লেখার পেছনে অথরের মতলবটা কি, সেইটা আমাদের বোঝার কথা নয় বা সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। অ্যাকর্ডিং টু সাম ক্রিটিক্স আমাদের এটা করা উচিত নয়। আবার অন্য ক্রিটিকরা বলে যে না, অথর কি লিখতে চেয়েছে, আমরা আমাদের বেশিরভাগ সময় পড়ানোর সময় আমরা এটাই করি, আমরা এটা বলি, আমরা এটা বলে শুরু করি যে কবি এখানে বলতে চেয়েছেন। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কবি যে হয়তো 500 বছর আগে লাইনটা লিখেছে সেটা কি ভেবে লিখতে চেয়েছে? তো অনেক ক্রিটিক্সরা আছে, আমার ধারণা এটা নিউ ক্রিটিসিজম বলে একটা ক্রিটিসিজমের মধ্যে পড়ে, যেটা তোমাদের সিলেবাসে এই মুহূর্তে নেই, কিন্তু তোমরা পরে এটাকে পড়বে। নিউ ক্রিটিসিজম, উইলিয়াম কে উইমস্যাট, বিয়ার্ডসলি, এরা কয়েকজন ক্রিটিক আছে যারা এই ইন্টেনশনাল ফ্যালাসি, তারপরে অ্যাফেক্টিভ ফ্যালাসি, এইসবগুলোকে নিয়ে মানে বলেছিল আর কি। যাই হোক, তো রাইট, শ্রাবণী এবং মিলনের ডেসক্রিপশনটা, অ্যানালিসিসটা খুব ক্লিয়ার যে পোয়েমের একটা লাইন, সেটার একটা স্ট্রাকচার আছে, সেটার একটা মিনিং আছে, কিন্তু বিভিন্ন রিডার বিভিন্নভাবে ওটাকে ইন্টারপ্রেট করছে। তার মানে লাইন টেক্সট ইজ ডিপ স্ট্রাকচার, whereas ইন্টারপ্রিটেশন ইজ সারফেস স্ট্রাকচার। ইন্টারপ্রিটেশন অনেক রকমের হতে পারে, কিন্তু ডিপ যদি এরকম কোনো জিনিস হয় যে সত্যি একটা মানে হয় কোনো একটা লাইনের, সেটা হয়তো কবির কাছে একটা লাইনের মানে ছিল, কিন্তু আমাদের কাছে সেই লাইনের মানে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিপ স্ট্রাকচারটা হচ্ছে লাইনটা, টেক্সটটা ইটসেলফ, আর ওটার বিভিন্ন ধরনের যে ইন্টারপ্রিটেশনসগুলো আছে সেইগুলো হচ্ছে সারফেস স্ট্রাকচার। ঠিক আছে, এরপরেও যদি একটা উদাহরণ দিতে আমি চাই যে লিটারেচারে এটার কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল যদি আমি নিতে চাই, তাহলে আমি বলতে পারি যে গালিভার্স ট্রাভেলস এর সারফেস স্ট্রাকচার আর ডিপ স্ট্রাকচারটা কি হবে তোমরা বলো। অপূর্ব বলো, হোয়াট ইজ দ্য সারফেস স্ট্রাকচার অফ Gulliver's Travels and what is the deep structure of Gulliver's Travels? অপূর্ব, ডিপ স্ট্রাকচারটা কি এর গালিভার্স ট্রাভেলস এর? হ্যাঁ স্যার একবার রিপিট করুন, গালিভার্স ট্রাভেলস এর কি? গালিভার্স ট্রাভেলস এর ডিপ স্ট্রাকচারটা কি আর সারফেস স্ট্রাকচারটা কি?
আচ্ছা, ডিপ স্ট্রাকচারটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি, যেখানে একজন ব্যক্তি তো আপনার মানে এমনি যায়, জায়ান্টসদের দেশে যাবে, তার জায়ান্টসদের সাথে এই যে একটা এক্সপিরিয়েন্স, এইটা নিয়ে, এটা হচ্ছে ডিপ স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচারটা হচ্ছে তার ডিপার মিনিং, অ্যাকচুয়াল যেটা পলিটিক্যাল রেফারেন্স, সোশ্যাল রেফারেন্স সেটা অ্যাকচুয়ালি। সারফেস স্ট্রাকচার হলো কি করে? কারণ ডিপ স্ট্রাকচারটা তো আপনার বেসিক জিনিসটা, বা অ্যাকচুয়াল হুম। সব ধরনের যে আইডিওলজি বা সব ধরনের যে মানে টা তো হচ্ছে ডিপ স্ট্রাকচার। তো রুটটা তো, বা এমনি বেসিক যেটা সাধারণভাবে আক্ষরিকভাবে যদি আমরা ধরি তুলনায়, যে আক্ষরিকভাবে একটা হচ্ছে ভাবার্থ, একটা শব্দের অর্থ, একটা ভাবার্থ। তো না না, শব্দের এটা অর্থটা আই থিঙ্ক শব্দের ডিপ অর্থ আর স্ট্রাকচার ভাবার্থ, এটা শব্দের অর্থ আর ভাবার্থ নয়। ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার শব্দের অর্থ ভাবার্থ নয়, এটা স্ট্রাকচারের ব্যাপার, নট মিনিং। দিস ইজ নট সেমান্টিক্স, দিস ইজ ল্যাঙ্গুয়েজ। সেমান্টিক্স আলাদা। তোমাদেরকে আমি বলেছিলাম যে স্ট্রাকচারালিজম বা লিঙ্গুইস্টিক্স, মানে স্ট্রাকচারালিজম ইটসেলফ হচ্ছে বড় একটা স্টাডি আছে, সেমিওটিক্স। সেমিওটিক্স মানে হচ্ছে সায়েন্স অফ সায়েন্স, সেটার একটা পার্ট। সো উই আর নট টকিং অ্যাবাউট মিনিং ইন জেনারেল, মানে মিনিংটা কোনো আক্ষরিক অর্থ, শাব্দিক অর্থ, ওইটা নয়। যদিও ডিপ স্ট্রাকচারের একটা ব্যাপার ওটা হতে পারে আর কি, বাট ইয়েতে কি তোমার, আমি জানতে চাইছি গালিভার্স ট্রাভেলসে কি ওটা? ঠিক আছে, তুমি ভাবতে পারো। মিলন বলো। স্যার, ডিপ স্ট্রাকচারটা যদি অ্যাডভেঞ্চার হয়, সেক্ষেত্রে সারফেস স্ট্রাকচারটা এরকম বলতে পারি কি, যে দ্য ওয়ে অফ লুকিং অ্যাট ম্যান। The way of looking at man. Who looks at man? মানে গালিভার্স, বা ধরুন গালিভার্সের মাধ্যমে জোনাথন সুইফট এটা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের কালচারটা সব থেকে বড়, এবং তার মানে অন্যান্য যে কালচারগুলো রয়েছে বা অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলো ছোট, এটাই তিনি প্রেজেন্ট করার চেষ্টা করছেন, এবং এটাই সারফেস স্ট্রাকচার যদি বলতে পারি। অন্যান্য দেশগুলো ছোট বলতে কিভাবে ছোট? মানে ছোট বলতে তাদের থেকে কালচারালি, মানে যেমন লিলিপুটের কথা যদি বলি, বেসিক্যালি তারা আকারের দিক থেকেও ছোট, তারা অনেকটা মানে হয় না, মানে আমাদের থেকে ছোট যারা, তাদেরকে আমরা একটু নিচু চোখে দেখি, সেরকম হয়তো প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন। এবং যখন ব্রবডিং ড্যাঙ্গিয়াদের কথা বলা হচ্ছে, তখন ওরা অনেক বড়, কিন্তু ওরা হয়তো অতটা সিভিলাইজ নয় এখন আমাদের মতো, সেইটা বোঝানোর জন্য তিনি সারফেস স্ট্রাকচারটার, তো সারফেস স্ট্রাকচারটা কোনটা? এই দুটোই আর কি, দ্য ওয়ে অফ লুকিং অ্যাট, মানে মানুষকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই আমি বলতে চাইছি সারফেস স্ট্রাকচার। আর ডিপ স্ট্রাকচারটা? মক অ্যাডভেঞ্চার, করাটা হতে পারে অ্যাডভেঞ্চারই কি আমার সার্ভিস স্ট্রাকচার? হ্যাঁ, কি শ্রাবণী কি বলছো? স্যার মক করা মানে ওখানে দেখানো যাচ্ছে যে পলিটিশিয়ানদের তিনি মক করে অ্যাকচুয়ালি লিখেছিলেন, যেগুলো ওই হুম লিলিপুট বা ব্রবডিং নাগে দেখেছি আমরা। হুম। তো মকারিটাকে বলা যেতে পারে সার্ফেস স্ট্রাকচার। মকারিটা সারফেস স্ট্রাকচার, আর ডিপ স্ট্রাকচারটা? স্যার ওই অ্যাডভেঞ্চার, মানে আমাদেরকে দেখিয়েছে হয়তো খুব মজার ছলে, অ্যাকচুয়ালি কিন্তু তোমরা তার যেটা যে বলছো, ডিপলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ স্যার, মানে মজার ছলে দেখালেও কিন্তু তিনি আসলে মক করেছেন, তো সেটাকে আমরা ডিপ সার্ফেস স্ট্রাকচার বলতে পারি। যেটা বলছো অ্যাকচুয়ালি উল্টোটা। যেটা ও করতে চাইছে, যেটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি, সেইটাকে বলা হবে তো সারফেস না। মানে আমরা ধরো মোবাইলের স্ক্রিন, তোমরা তো মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ।
মোবাইলের ভেতরে ব্যাটারি আছে বা অন্য ধরনের মেকানিজমস গুলো আছে, ইলেকট্রনিক্স আছে, সেটা কি দেখতে পাচ্ছ? যেটা উপরে দেখতে পাচ্ছি, যেটা সারফেসে সারফেস মানে কি? ওপরটা, তাই তো? তো যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে সারফেস। তলায় কি আছে সেটা অনেক সময় দেখা যায় না, আমরা দেখতে পাই না, বা বেশিরভাগ ক্ষেত্রেই তলায় কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো উপরে দেখা যাচ্ছে যে একটা অ্যাডভেঞ্চারের স্টোরি, কিন্তু তলায়, এটাই হচ্ছে অ্যালেগরির মূল, অ্যালেগরির কোরে হচ্ছে এটাই, তলায় ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি যে মকারি, এই যে পলিটিক্যাল স্যাটায়ার, বা তুমি যদি বলো, আই মিন looking at man, way of looking at man is a very vague term. It can mean anything. But যেটা শ্রাবণী বলল যে মকারি বা পলিটিক্যাল স্যাটায়ার, যেটা ভেতরে রয়েছে, যে প্রথমে তো আমরা পড়লে আমরা দেখতে পাচ্ছি লেমিয়েল গালিভারের ট্রাভেল। লেমিয়েল গালিভার একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, এখানে এই করছে তাই করছে, এইগুলো সবই হচ্ছে উপরে দেখানোর জন্য। ভেতরে অ্যাকচুয়ালি হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার, সোশ্যাল স্যাটায়ার, স্যাটায়ার against religion, satire against the bad habits or the bad aspects of man in general, man or society in general. বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। অপূর্ব, স্যার একটা প্রশ্ন বলো। হ্যাঁ স্যার। আর শ্রাবণী কি আপনি কনফিউশন বললেন আছে? যে সারফেস স্ট্রাকচার মানে যেটা, হ্যাঁ স্যার বলছি, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি, মানে যেটা আমাদের, আপনি বললেন গালিভার ট্রাভেলে যেমন অ্যাডভেঞ্চারটাকে দেখিয়েছে, আর ডিপ বললেন যে যে মকারি, সেগুলো বললেন। তো তাহলে আপনি আমি যখন বললাম যে মানে পোয়েট্রির লাইনগুলো, সেগুলো তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পোয়েট্রি, তো স্যার সেটা কি করে পোয়েট্রি লাইনটা দেখতে পাচ্ছি, মানে কি করে হচ্ছে, মানে আমরা যখন সেটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছি, পোয়েট্রির যে কোনো একটা লাইন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, মানে উপর থেকে আমরা দেখছি, বা সেটাকে আমরা যখন অ্যানালাইজ, মানে স্যার আমি বলতে চাইছি পোয়েট্রি লাইনটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে যে মিনিংটা বা যেটা আমরা খুঁজছি সেটা তো আমরা জানছি না। মানে বিভিন্ন কৃতিত্ব সেটাকে বিভিন্নভাবে পর্যালোচনা করছে, তো সেটাকে আমরা বলছি সার্ফেস স্ট্রাকচার, আর পোয়েট্রি লাইনটাকে বলছি ডিস্ট্রাকচার। কিন্তু স্যার এক্ষেত্রে তো পোয়েট্রি লাইন আমরা দেখতে পাচ্ছি স্যার, মানে ডিস্ট্রাকচার হয়, মানে স্যার বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আমার কথাগুলো একটু দেরি করে পৌঁছচ্ছে আর কি। তো হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে পোয়েট্রির লাইনটা, সেইখান থেকেই তো সব ইন্টারপ্রিটেশনস গুলো বেরোচ্ছে। যদি পোয়েট্রির লাইনটা না থাকতো তাহলে কি ইন্টারপ্রিটেশনস গুলো বেরোতো? কিন্তু ওটা পোয়েট্রির লাইন ছিল, ওটা তো তাই জন্য স্পেসিফিক যখন আমরা এক্সাম্পলটা দেখছি, তখন তো আমরা একটা পার্টিকুলার ঘটনা দেখছি। মানে ধরো যে পোয়েট্রি লাইনটা তোমার মাথায় আছে, তুমি আমাকে বলো যে সেটা কি করে ডিপ স্ট্রাকচার বা সারফেস স্ট্রাকচার হবে, সেটা আমি তোমাকে বলার চেষ্টা করব। শ্রাবণী বলো। ওকে স্যার, এখনই একটা লাইন বলছি স্যার, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন। এটা দাঁড়াও, এটা এখানে লিখি। Tonight I can write the saddest lines, তাই তো? Tonight I can write the saddest lines. এবার এই যে শুধু এই যে লাইনটা, হ্যাঁ, এটার কোনো মানে আমাদের কাছে এই মুহূর্তে নেই। এইটার থেকে আমাদের বিভিন্ন মানেগুলো বেরোবে। কি একটা মানে কি আছে শ্রাবণী বলো? এই একটা কি
কি মানে হবে? যে কোনো একটা মানে বলো। মানে স্যার এমনি মিনিং যে কোনো একটা মানে বলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, তুমি এমন একটা হ্যালো। জায়গায় আসো যেখানে তোমার নেটওয়ার্ক কানেকশনটা একটু বেটার হবে। এমনি তোমার আওয়াজ শোনা যাচ্ছে। ওকে স্যার, মানে এর মানেটা হতে পারে যে আমি আজকে সব থেকে দক্ষতম লাইনটি লিখতে পারবো, মানে যদি ওকে এমনি ওকে, মিনিং দাঁড়াও বলি আর দাঁড়াও কি। দাঁড়াও দাঁড়াও। এইখানে তুমি একটা লিটারাল মানে দিলে, যে যদি বাংলায় লেখা হয় তাহলে হচ্ছে আজ রাতে আমি সব থেকে দুঃখের লাইন লিখতে পারি। ওকে, লিখতে পারি। আজ রাতে আমি সব থেকে দুঃখের লাইন লিখতে পারি। ওকে, ফাইন। মিলন, এটার আর একটা ইন্টারপ্রিটেশন দাও, একটা লিটারাল বেঙ্গলিতে ট্রান্সলেট করার মতন করে একটা দিয়ে দিল, বাট তোমার কাছে অন্য কিছু থাকলে বলো। সেই রকম বলতে পারি, টু নাইট আই হ্যাভ দ্য পাওয়ার টু রাইট স্যাডেস্ট লাইন, এরকমভাবে একটা বলা যেতে পারে। মানে এটা ইন্টারপ্রিটেশন কি করে বলো? পাওয়ার তুমি জাস্ট, ওকে ফাইন, তুমি একটা জিনিস অ্যাড করছো, সেটা হচ্ছে টুনাইট আই হ্যাভ দ্য পাওয়ার, কি হচ্ছে, পাওয়ার টু, যা বাকি যা লাইনটা আছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, অপূর্ব। যেমন ও পাওয়ারটা অ্যাড করলো, তো হুম। এক্ষেত্রে এটাকে যদি আরো একটা কনফিউশনের জায়গায় লিখতে পারি যে টুনাইট মেবি আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস, মানে তো মেবি এরকম ভাবে তুমি আর বলছে যে একটা, মানে তার মধ্যে হুম, একটা ডাউট দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, ওকে, মেবি, মানে তো হয়তো জাস্ট পারি আমি, বা হ্যাঁ ওকে, তো আমি জাস্ট মেবিটাকে কোনো। অ্যাড করে দিলাম। হ্যাঁ, তাহলে আমি শুধু মেবিটাকে অ্যাড করে দিলাম। তাহলে দেখো, এই এই লাইনটা, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস, এটা একটাই আছে আপাতত, এটা একটাই লাইন, কিন্তু এটার থেকে তিনজনের তিন রকম মত বেরোলো, শ্রাবণী। তার মানে কি, আমরা এইটাকে, এই লাইনটাকে টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস, এইটাকে ধরে নিচ্ছি যে এইটার থেকেই আমাদের সবকিছু অন্য রকমের যা কিছু আছে সব বেরোবে। শ্রাবণী, এটা ব্যাপারটা বুঝতে পারলে? তোমার কাছে আমার আওয়াজটা হয়তো দেরি করে পৌঁছচ্ছে, তুমি মেসেজ করতে পারো যে হ্যাঁ বা না, যেটা আছে আর কি। স্যার তাহলে কি আমরা এটাকে সোর্স বলতে পারি? বলা যেতে পারে সোর্স, অফকোর্স সোর্স বলা যেতে পারে, কিন্তু গালিভার্স ট্রাভেলসে যে জিনিসটা হচ্ছে সেটা এবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি অন্য একটা ইয়েতে। শ্রাবণী, তুমি আছো, বুঝতে পারছো জিনিসটা?
তুমি মেসেজ করে বলতে পারো যে নেটওয়ার্কে প্রবলেম রয়েছে, যাই হোক। তো আমি গালিভার্স ট্রাভেলসের ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, গালিভার্স ট্রাভেলসে একটা গল্প রয়েছে, ঠিক আছে? যদি ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে হয় তাহলে হ্যাঁ, অবশ্যই গালিভার যা কিছু বলছে সেটাই ডিপ, কারণ ওইটার থেকে সব ইন্টারপ্রিটেশন বেরোচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, স্যার মানে এটা বলা যেতে পারে কি যে সবকটা পোয়েট্রির লাইনই বলা যেতে পারে ডিপ হ্যাঁ, ডিপ স্ট্রাকচার। বলা যেতে পারে, বলা যেতে পারে। এবার গালিভারের ক্ষেত্রে সেটা কেন আলাদা, বা গালিভারের ক্ষেত্রে নয়, অন্য টেক্সটের ক্ষেত্রে বা অন্য পোয়েমের ক্ষেত্রেও এটা আলাদা কেন হয়ে যাবে? কারণ এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তোমার কথাটা একদম ঠিক যে লাইনটাকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি, তুমি এটা বলতে চাইছো। আমার বক্তব্য হচ্ছে যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা ইয়ে নয়, মানে সেটাই সারফেস। কিন্তু আমরা যখন লাইনটাকে পড়তে শুরু করব তখনই একটা একটা করে সারফেসের স্ট্রাকচারসগুলো আমাদের সামনে চলে আসবে, আমাদের সামনে অনেকগুলো মানে চলে আসবে, যে কে কথাটা বলছে, কেন বলছে, এটার সঙ্গে কেউ মেয়ে লাগাচ্ছে, কেউ পাওয়ার লাগাচ্ছে, তুমি ওটাকে বাংলায় করে দিলে। বুঝতে পারছো ব্যাপারটা? যে ওইটার থেকে এইসব জিনিসগুলো বেরোচ্ছে। গালিভার্স ট্রাভেলসের ক্ষেত্রে আমি তোমাদের একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মূলে কি রয়েছে? মূলে রয়েছে পলিটিক্যাল স্যাটায়ার, মূলটা ভেতরে। তার বাইরে রয়েছে অ্যাডভেঞ্চার স্টোরি। তার এখানে রয়েছে গালিভার, লিলিপুট, এক্সেট্রা, যা কিছু আছে আর কি, যা আছে ওটাতে। কিন্তু মূলটা কি? মূলটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। ওইখান থেকেই সব জিনিসগুলো বেরিয়ে আসছে। সেইভাবে দেখতে গেলে যেটা আমি, মানে যেটা একটা স্কুল অফ ক্রিটিক্স বা একটা স্কুল অফ থিওরিস্ট পছন্দ করে না, কিন্তু আমাদেরকে যদি সেইভাবে ভাবতে হয় তাহলে এটাও কিন্তু অ্যাকচুয়ালি ডিপ স্ট্রাকচার নয়। এটা লিটারেচারের ক্ষেত্রে ডিপ হতে পারে, কারণ সব ইন্টারপ্রিটেশন ঘুরে 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 এই লাইনটাতে চলে আসছে। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি দেখি তাহলে এটার ডিপ স্ট্রাকচারটা কি হবে? ল্যাঙ্গুয়েজের দিক থেকে আবার বলছি, ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে গেলে এটার ডিপ স্ট্রাকচারটা অদ্ভুত কিছু একটা হতে পারে। আই রাইট লাইন, so that is the proper deep structure of this particular line. ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে গেলে আমরা দুটো দিক থেকে দেখছি, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লিটারেচার। ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে গেলে এই যে লাইনটা আই রাইট লাইন, এটার সঙ্গে আমি কি যোগ করলাম? টু নাইট, ক্যান, রাইট, দ্য স্যাডেস্ট। কিন্তু মূলটা কি? আই রাইট লাইন। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে এই যে টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস, এটাও একটা সারফেস স্ট্রাকচার। কিন্তু আমাদেরকে এক মুহূর্তের জন্য এটা ভাবতে হবে যে আমরা লিটারেচারের অ্যানালিসিস করছি না ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস করছি। যদি আমরা লিটারেচারের অ্যানালিসিস করি তাহলে, আর আমাদের কাছে যেটুকু আছে, আমাদের কাছে এই আই রাইট লাইনটা ছিল না, এটা আমাদের কাছে ছিল না।
আমাদের কাছে কি ছিল? টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস। লিটারেচারের দিক থেকে দেখতে গেলে তোমরা তিনটে ইন্টারপ্রিটেশন করলে, তিনটেই সারফেস স্ট্রাকচার হয়ে গেল। আবার গালিভার্স ট্রাভেলসের এটা লিটারেচার, কিন্তু ল্যাঙ্গুয়েজ, ধরো ল্যাঙ্গুয়েজে একটা ফেমাস লাইন বলো গালিভার্স ট্রাভেলসের, ধরো এই লাইনটা আমার মনে আছে, human race is the most odious vermins that nature has suffered to crawl on it. এই লাইনটা তোমাদের মনে আছে কারোর? হিউম্যান রেস নয়, হিউম্যান হতে পারে, হিউম্যানস। হ্যাঁ, না স্যার ভুলে গেছি। humans are the most odious vermins that nature has suffered to crawl on it. এটা ব্রবডিংন্যাগের রাজা ইয়েকে বলেছিল, গালিভারের মুখ থেকে তাদের ব্যাপারে জানার পরে, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের বিভিন্ন ধরনের ব্যাপারে জানার পরে, যুদ্ধ ইত্যাদি, হিস্ট্রি, এইসব জানার পরে ব্রবডিংন্যাগের রাজা এই কথাটা বলেছিল যে তোমাদের জাত, মানে মানুষের জাত হচ্ছে নেচার দ্বারা তৈরি করা সব থেকে নোংরা প্রজাতির জাত। এইটা ব্রবডিংন্যাগের রাজা বলেছিল। তা এইটাকে শুধু যদি এই লাইনটাকে আমি ধরি, তাহলে এই লাইনটা আপাতত আমাদের কাছে ডিপ স্ট্রাকচার, কারণ এখান থেকে অনেকগুলো ইন্টারপ্রিটেশন বেরোবে। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখি, তাহলে এটা ডিপ স্ট্রাকচার কি হবে কেউ বলতে পারবে? অনেক বড় সেন্টেন্স যদিও এটা, আমি একবার চেষ্টা করছি। হ্যাঁ, কেউ বলো। স্যার এটা হতে পারে যে সিম্পলি হিউম্যানস আর ওডিয়াস। হিউম্যানস, আচ্ছা, ওডিয়াস vermin, nature suffer crawl. এইটা হচ্ছে ডিপ স্ট্রাকচার লিঙ্গুইস্টিকলি। এইটাকে আমরা ডিপ স্ট্রাকচার বলতে পারি লিঙ্গুইস্টিকলি। হিউম্যানস ওডিয়াস ভার্মিন, নেচার সাফার ক্রল। সব এটার, এই সেন্টেন্সটার, যদিও এটা সেন্টেন্স ঠিকঠাক নয়, এই সেন্টেন্সটারই একটা রূপ হচ্ছে এইটা। এবার এটার সঙ্গে আমরা অনেক কিছু অ্যাড করে দিতে পারি। যেমন ধরো, হিউম্যানস আর not the most odious vermin that nature, এবার যা কিছু আছে, has suffered to crawl, চেঞ্জ করে দিলাম, মানেটা পুরোপুরি বদলে দিলাম। Humans are not the most odious vermin that nature has suffered to crawl. তারপরে আবার প্যারাডিগম্যাটিক সিনট্যাগম্যাটিক যদি করতে চাই, তাহলে যদি নেচারের জায়গায় হিউম্যান আর হিউম্যানের জায়গায় নেচার করে দিই, তাহলেও কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে না। নেচার ইজ দ্য মোস্ট ওডিয়াস ভার্মিন দ্যাট হিউম্যান হ্যাজ সাফার্ড টু ক্রল অন ইট। যদিও মানেটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বাট গ্রামাটিক্যালি ইট উইল নট বি রং। তার মানে কি, এই যে কোথায় গেল ওটা, ওটার মধ্যেই তো লিখে দিলাম, হিউম্যান ওডিয়াস ভার্মিন নেচার সাফার ক্রল, মানে ভার্ব আর
নাউন্স একসঙ্গে আমরা রাখলাম, শুধু কোর জিনিসগুলোকে একসঙ্গে করে দিলাম, বাকি যা পারমিউটেশন কম্বিনেশন আছে সেগুলো আমরা কন্টিনিউয়াসলি অ্যাড করতে থাকলাম। ঠিক সেরকমই পলিটিক্যাল স্যাটায়ারটা যদি আমি মনে করতে চাই যে আমি কারুকে পলিটিক্যাল স্যাটায়ার করব, যেটা অপূর্ব বলল যে স্যাটায়ার করতে গেলেই তো আর আমরা এমনি ডাইরেক্টলি কিছু লিখে দিতে পারি না, আমাদের সেটাকে একটুখানি গুছিয়ে বা অন্যরকমভাবে বলতে হয়। তো করে আমাদের পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে, কিন্তু সেটাকে লিটারেচারে প্রেজেন্ট করছি একটুখানি অন্যরকমভাবে। হ্যাঁ, কেউ কিছু বলছিলে, বলো। স্যার আগে যেটা আপনি ডিপ স্ট্রাকচারটা দেখালেন, হুম সেটার মতো করে যদি টুডে আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনটা হয়, ওটার ডিপ স্ট্রাকচার তো এরকম হওয়া উচিত। তাহলে আই রাইট স্যাড লাইন, এরকম না, হওয়া উচিত। স্যাডটা হচ্ছে পুরোটা আই থিঙ্ক সেটা, তাহলে তো ইনকমপ্লিট হবে। স্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্যাড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, so adjectives are added to, they are not core. ধরো এই সেন্টেন্সটাই যদি জন কিক বল, হ্যাঁ, তো এখানে যদি থাকতো জন কিক দ্য রেড বল, তো রেডটা কি আমরা এখানে রাখতাম? না। এখানে তাই জন্য এই যে না, স্যাডেস্টটাকে, রাখতাম না। হ্যাঁ, স্যাডেস্টটাকে আমি ফানিয়েস্ট করে দিতে পারি। কিন্তু রাইটটাকে আমি কুক করতে পারি না, বা লাইনটাকে রাইটের আগে করে দিতে পারি না। আই লাইন রাইট হবে না, লাইন রাইট আই হবে না। তাই জন্যই ওটা ডিপ, ওটাকে চেঞ্জ আর করা যাবে না। এটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে গেলে, গ্রামারের দিক থেকে দেখতে গেলে। ঠিক সেরকমই গালিভার্স ট্রাভেলসের লিটারেচারের দিক থেকেই আমাকে দেখতে হবে। গ্রামারটাও আমরা অ্যানালিসিস করতেই পারি, বাট অ্যাকচুয়ালি উই উইল বি ডিসকাসিং লিটারেচার। তো লিটারেচারের ভেতরে মূল মানে কোরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে রাগ। রাগ থেকে স্যাটায়ার, রাগটা তো আমরা ধরতে পারি না, কারণ রাগ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানি না। বাট ওয়াই ইট ওয়াজ রিটেন, ইট ওয়াজ রিটেন ফর পলিটিক্যাল স্যাটায়ার and for nothing else. মানে এটাও আবার intentional fallacy, but that's what the interpretation gives us, that's what knowing about Jonathan Swift gives us. সেখানে হ্যাঁ ভুল থাকতে পারে, আমি ভুল হতে পারি, বা যারা ইন্টারপ্রেট করেছে তারা ভুল হতে পারে, তারা এটা ভুল হতেই পারে যে না ও কোনোদিনও পলিটিক্যাল স্যাটায়ার লিখতেই চায়নি, বাট দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। দেখো ব্যাপারটা এই যে জিনিসগুলো, এটা একদিনেই যে বুঝে যাবে বা একবার বুঝে গেলে তারপরে আবার ভুল হবে না তা নয়। এটাকে নিয়ে যত ঘষা মাজা করবে ততটাই জিনিসটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে কোনো ডাউট থাকলে বলো, আমরা না হলে আবার পরের দিনই, কারণ আবার বলছি অল দিস থিংস নিড টু বি আন্ডারস্টুড। এগুলো মুখস্থ করে নাম্বার হয়তো পেয়ে গেলে, বাট পরবর্তীকালে যদি তোমরা লিটারেচার নিয়েই থাকতে চাও, লিটারেচারের অন্য যে হাইয়ার যে ফর্মসগুলো আসবে, তখন তোমাদের এই জিনিসগুলোকে যদি প্রশ্ন করা হয়, এই জিনিসগুলোকে নিয়ে যদি আলোচনা করা হয়, তখন তোমরা অনেক মানে বেশিরভাগ স্টুডেন্টরা এগুলোকে বলতে পারে না, কারণ তারা ওই মুখস্থ করে ছেড়ে দেয়। ঠিক আছে, আজকে কোনো ডাউট থাকলে বলো, মানে আজকে যেটুকু হলো। না স্যার, আজকে আপাতত কিছু নেই। ওকে, ঠিক আছে, যদি এর ডাউট না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো। হ্যাঁ বলো অপূর্ব। স্যার, হুম এই যে ডিপ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এই সার্ফেস স্ট্রাকচার বলেন, এটা মানে একটা বলছি, এটা আপনার মেনলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করছি, বাট এটার কি অ্যাকচুয়াল কোনো ফর্ম আছে ওই বা লিটারেরি ক্ষেত্রে হয় না এমন কিছু? না মানে এমনি সব ক্ষেত্রেই হতে পারে, মানে এর বিস্তারটা কতটা? এটার বিস্তারের সেটা কোনো জানতে ঠিক চাইছি। নেই। এটার বিস্তার শুধু ল্যাঙ্গুয়েজকে স্টাডি করার জন্য, আর
না, বিস্তারের কোনো এন্ড নেই। এটা দিয়ে সব কিছু আমরা অ্যানালাইসিস করতে পারি। দ্যাট ইজ হোয়াট দ্য অ্যাম্বিশন অফ স্ট্রাকচারালিজম ওয়াজ, টু ইন্টারপ্রেট দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ। এবং লাকা বলে একজন সাইকোলজিস্ট ছিলেন, লাইক ফ্রয়েড। তোমরা ফ্রয়েডের ব্যাপারে অনেকবার তোমাদেরকে বলেছি, লাকার ব্যাপারে অতটা আমি বলতে পারিনি। তো লাকা বলেছিল যে আমাদের যে কনসিয়াসনেসটা, সেটাই স্ট্রাকচার একটা ল্যাঙ্গুয়েজের মতো, তার স্ট্রাকচারটাই ল্যাঙ্গুয়েজের মতো। তার মানে বুঝতেই পারছো যে ভাষা দিয়ে বা ভাষার আলোচনা করে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জিনিসকেই অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারি, কারণ মানুষ ভাষা ছাড়া আর অন্য কোনো জিনিস দিয়ে কোনো অ্যানালিসিস করতেই পারে না। এভরিথিং ক্যান বি, I mean, everything, I won't say everything can be, but everything is usually analyzed through language. যেটা খুব সহজভাবে বাসে লেখা থাকে, আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো ব্যবহারটা কিভাবে আমরা করি? ব্যবহারটা তো আমরা কথা বলে করি, মানে অনেক অনেক সময় মানে কোনো বডিলি জেস্চারও করি হয়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের কথাটাই আমাদের ব্যবহারের পরিচয় হয়ে যায়। স্যার তাহলে যে আমরা আইনগুলো ছিল বা সেই ক্ষেত্রে একটা মানে ওখানে অনেকগুলো টার্ম ছিল, দেন মানে একটা আমার মনে পড়ছে না বর্ণনাটা, মনে হচ্ছে একটা এমনি লিকুইড টাইপের একটা সিনের বর্ণনা ছিল, যেটায় মানে একটা ঘড়ি দেখানো হয়েছে, ঘড়িটা টেবিল থেকে গলে পড়ছে। তো অ্যাকচুয়াল মানে এমনি তাছাড়াও যে কোনো একটা ড্রয়িংকে, যে কোনো একটা পিকচারকে আমরা সাধারণভাবে যেটা দেখতে পাই, সেটা তার মানে হচ্ছে আপনার মানে এমনি এক ঝলকে দেখে যেটা নর্মাল পাবলিক হিসেবে ভিউটা হচ্ছে যে আপনার সারফেস স্ট্রাকচার, এন্ড তার অ্যাকচুয়াল মিনিংটা বা সেটার মাধ্যমে সোসাইটির কি বোঝাতে চাইছে, তাহলে আমরা সেটাকে তো সারফেস স্ট্রাকচার, সরি ডিপ স্ট্রাকচার বলতে পারি না, মানে এভাবেই তো হবে জিনিসটা। এক্স্যাক্টলি রাইট। আবার যেটা শ্রাবণী বললো, বা শ্রাবণীর যে কনফিউশনটা হলো, যে ধরো ওই যে ছবিটা গলে, ঘড়িটা গলে পড়ছে, ওইটাই যদি না থাকে তাহলে তো মানে কি কোনটা ডিপ স্ট্রাকচার কোনটা সারফেস স্ট্রাকচার তুমি করতে পারবে না। তাই জন্য প্রথমে ওই যে গলে যাওয়া যে ঘড়ির যে পেইন্টিংটা, টাইম মনে হয় নাম ওটার, তো ওইটাকে প্রথমে তো তুমি দেখবে, তারপরে ওটার থেকে আস্তে আস্তে অনেকগুলো ইন্টারপ্রিটেশনস বেরোতে থাকবে। এবার ওই গলে যাওয়া ঘড়ির পেছনে কাহিনীটা কি, গল্পটা কি, সোশ্যাল স্যাটায়ারটা কি, বা কি ফিলোসফি আছে, সেইটাও আবার একটা ডিপ স্ট্রাকচার হয়ে যাবে। বাট ইউ নিড টু হ্যাভ দ্য অবজেক্ট ইন ফ্রন্ট অফ ইউ ফার্স্ট। তোমার কাছে যদি কোনো অবজেক্ট না থাকে, আর সেটাতেই আমরা আসবো একটা পোস্ট মডার্ন কনসেপ্টে, যদিও তোমাদের পোস্ট মডার্নিজম নেই, বাট উই মাইট হ্যাভ টু টাচ আপন পোস্ট মডার্নিজম। সেখানে একটা কনসেপ্ট আসবে হাইপার রিয়ালিটি। হাইপার রিয়ালিটি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আদৌ তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটা আমাদের সমাজে ব্যাপকভাবে সেটা জমে আছে। তার মুখ্যতর, তার অন্যতম এক্সাম্পল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি আরবিট্রারি, ভেরি ফলস, but everything is done by language. Like money, টাকা, হ্যাঁ, টাকাটা অ্যাকচুয়ালি কিছুই নয়, কাগজের টুকরো, কিন্তু ওই কাগজের টুকরোটাকে আমরা ভ্যালিউ দিয়ে দিয়েছি। বাট কাগজের টুকরোটা হ্যাজ আ ডিপ, মানে ইন ইটসেলফ ইটস ডিপ, মানে ওটার থেকে সব জিনিসপত্র বেরোবে, কিন্তু টাকাটার আবার তলায় মানেটা কি, তার মানে এরকমভাবে ভাবতে পারো যে ডিপ স্ট্রাকচারেরও একটা ডিপ স্ট্রাকচার থাকতে পারে ইন লিটারেচার, বাট নট ইন ল্যাঙ্গুয়েজ। সেন্টেন্সের আর কোনো, মানে একটা ডিপ স্ট্রাকচার বেরিয়ে গেলে সেটার আর কোনো ডিপ স্ট্রাকচার হবে না, ঠিক আছে? কিন্তু লিটারেচারের ডিপ স্ট্রাকচার বোঝা আমাদের মতন লোকেদের জন্য বেশ মুশকিল, কারণ মানে আমরা অতটা ট্রেন্ড নই, বা আমরা অতটা গভীরে কি যেতে পারি, সেটাই হচ্ছে ব্যাপার। আর লিটারেচারের ডিপ স্ট্রাকচারটা একটুখানি we have to be careful, but in language, core, verb, noun and the syntactic structure has to be maintained. ঠিক আছে অপূর্ব? ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আজকে তোমরা মিটিং লিভ করতে পারো, আবার নেক্সট স্যাটারডে।
তার মধ্যখানে অবশ্য ডাউট থাকলে আমাকে মেসেজ